আমরা আজকে অধ্যায়টা করব অ্যাকাউন্টিং ফর শেয়ারস এন্ড ডিবেঞ্চার্স। এই অধ্যায়টা আজকে আমরা করব। তো ডেফিনেশন অফ শেয়ার, শেয়ার কাকে বলে? এ শেয়ার ইজ এ টাইপ অফ সিকিউরিটি দ্যাট সিগনিফাইস ওনারশিপ ইন এ কর্পোরেশন। শেয়ার হচ্ছে এক ধরনের সিকিউরিটি যেটা কোন একটা প্রতিষ্ঠানে মালিকানা সত্ত্বকে প্রকাশ করে। টাইপস অফ শেয়ার, শেয়ার সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে প্রিফার্ড শেয়ার, আরেকটা হচ্ছে কমন শেয়ার, আরেকটা হচ্ছে হাইব্রিড শেয়ার। তো প্রিফারেন্স শেয়ার বলতে কি বোঝায়? এ প্রিফারেন্স শেয়ার ইজ এ ক্লাস অফ ওনারশিপ ইন এ কর্পোরেশন দ্যাট হ্যাজ এ হায়ার ক্লেম অন ইটস অ্যাসেট অ্যান্ড আর্নিংস দেন কমন শেয়ার। তার মানে প্রিফারেন্স শেয়ার হচ্ছে এক ধরনের মালিকানা সত্ত্ব। এই প্রিফারেন্স শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে কমন শেয়ার হোল্ডারদের চেয়ে বেশি দাবি থেকে থাকে ওই প্রতিষ্ঠানের ইনকাম এবং অ্যাসেটের ক্ষেত্রে। তার মানে কোম্পানি করবে কি, যখন শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিবে, আগে প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিতে হয়, তারপরে কমন শেয়ার হোল্ডারদেরকে। যারা প্রিফারেন্স শেয়ার পারচেস করে তাদেরকে কোম্পানি মালিক হিসেবে বিবেচনা করা হয় না। তারা করে কি, প্রতি বছর একটা নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পায়। তারপরে কমন শেয়ার কাকে বলে? এ কমন শেয়ার ইজ এ সিকিউরিটি দ্যাট রিপ্রেজেন্ট ওনারশিপ ইন এ কর্পোরেশন। কমন শেয়ার হচ্ছে এক ধরনের সিকিউরিটি যেটা কোনো একটা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বকে প্রকাশ করে। যদি আপনি একটা প্রতিষ্ঠানের 100টা শেয়ারের মধ্যে 50টা শেয়ার পারচেস করেন, তার মানে তো আপনি অর্ধেক শেয়ার পারচেস করে ফেললেন, তার মানে ওই কোম্পানির অর্ধেক মালিক হচ্ছেন আপনি। তো কমন শেয়ার হোল্ডারদেরকে মালিকানা সত্ত্ব হিসেবে বিবেচনা করা হয়। আর এরা প্রতি বছর বছর নির্দিষ্ট হারে ইন্টারেস্ট পায় না। এরা করে কি, ডিভিডেন্ড পায়, মানে লাভের অংশ পায়। কোম্পানির লাভ হইলে লাভের অংশ পায়, কোম্পানির লস করলে ওই লসও শেয়ার হোল্ডারদেরকে পার্সেন্টেজ অনুযায়ী বহন করতে হয়। তারপর আরেকটা আছে হাইব্রিড শেয়ার। সাম কোম্পানিজ অলসো ইস্যু হাইব্রিড শেয়ার। কিছু কিছু কোম্পানি হাইব্রিড শেয়ার ইস্যু করে। তো হাইব্রিড শেয়ার কাকে বলে? যে শেয়ারে কমন শেয়ার এবং প্রিফারেন্স শেয়ার এই দুইটা শেয়ারের বৈশিষ্ট্য বিদ্যমান, সেটাকে বলে হাইব্রিড শেয়ার। হাইব্রিড শেয়ার সাধারণত বাংলাদেশে দেখা যায় না, তো এগুলো বিদেশে দেখানো যায়। তো এখানে প্রিফারেন্স শেয়ার কমন শেয়ারের পার্থক্য আছে, কয়েকটা পার্থক্য দেখে নেবেন। এই কমন শেয়ারের বিভিন্ন নাম আছে। এটাকে অর্ডিনারি শেয়ারও বলা হয়, ইকুইটি শেয়ারও বলা হয়। তো অর্ডিনারি শেয়ার, ইকুইটি শেয়ার এগুলো লিখলে বুঝবেন কমন শেয়ার। প্রিফারেন্স শেয়ারকে সাধারণত প্রিফারেন্স শেয়ারই বলে। তো অন্য কোনো নাম যদি পরীক্ষায় লেখে, বুঝবেন এটা কমন শেয়ার। ট্রেজারি শেয়ার কাকে বলে? ট্রেজারি শেয়ার আর দ্য পোর্শন অফ শেয়ারস দ্যাট এ কোম্পানি কিপস ইন ইটস ওন ট্রেজারি। কোনো একটা প্রতিষ্ঠানের কাছে তার নিজস্ব যে শেয়ারগুলো থেকে থাকে, এটাকে বলা হয় ট্রেজারি শেয়ার। ধরেন আপনি একটা কোম্পানি মালিক, তো আপনার কাছে ওই কোম্পানির ধরেন 20টা শেয়ার রাখছেন, এই 20টা শেয়ারকে বলা হয় ট্রেজারি শেয়ার। তো ট্রেজারি শেয়ার হইতে হইলে আপনি এগুলাকে প্রথমে মার্কেটে ইস্যু করতে হয়। আপনি ধরেন কারো কাছে শেয়ারগুলো প্রথমে কোম্পানি কারো কাছে ইস্যু করলো বা বিক্রি করলো, তারপর যদি ওই শেয়ার হোল্ডারদের থেকে কোম্পানি নিজেই কিনে নেয়, এটাকে বলে ট্রেজারি শেয়ার। আপনি 100টা শেয়ার মার্কেটে বিক্রি করলেন, তার মানে ওই 100টা শেয়ার তো এখন আপনার মালিকানায় নাই, অন্যদের মালিকানায়। ওই 100টা শেয়ার থেকে পরবর্তীতে আপনি 20টা শেয়ার পারচেস করছেন, ওই 20টা শেয়ারকে বলা হয় ট্রেজারি শেয়ার। তার মানে ইস্যু করার পরে কোম্পানি নিজেই যদি সেই শেয়ারগুলো পারচেস করে, এটাকে বলা হয় ট্রেজারি শেয়ার। টাইপস অফ ডিভিডেন্ড, ডিভিডেন্ড বিভিন্ন প্রকার। সাধারণত এই দুই ধরনের ডিভিডেন্ড দেখা যায়, একটা ক্যাশ ডিভিডেন্ড, একটা স্টক ডিভিডেন্ড। এই এইসব ডিভিডেন্ড সাধারণত এখন দেখা যায় না। স্ক্রিপ ডিভিডেন্ড, প্রপার্টি ডিভিডেন্ড এগুলো সাধারণত দেখা যায় না। তো বর্তমানে এই দুই ধরনের ডিভিডেন্ডে দেখা যায়। তো ডিভিডেন্ড কি? ডিভিডেন্ড তো হচ্ছে
শেয়ার হোল্ডাররা লাভের যে অংশ পায়, আপনি একটা কোম্পানির 100টার মধ্যে 10টা শেয়ার পারচেস করছেন, তার মানে 10% শেয়ারের মালিক আপনি। কোম্পানি যদি এখন 100 টাকা ইনকাম করে, 10 টাকা হচ্ছে আপনার, 10% হচ্ছে সেই ইনকামের অংশ আপনার। তো এটাকে বলে ডিভিডেন্ড। লাভের যে অংশ শেয়ার হোল্ডাররা পায় সেটাকে ডিভিডেন্ড বলে। এই ডিভিডেন্ড দুই ভাবে দেওয়া যায়, একটা হচ্ছে ক্যাশ টাকার মাধ্যমে, আরেকটা হচ্ছে শেয়ারের মাধ্যমে। ধরেন আপনি কোম্পানি থেকে 10,000 টাকা পান, তো কোম্পানি যদি 10,000 টাকা দিয়ে দেয় ক্যাশ টাকা, এটাকে বলে ক্যাশ ডিভিডেন্ড। আর কোম্পানি যদি ক্যাশ টাকা 10,000 টাকা না দিয়ে 10,000 টাকার শেয়ার আপনাকে দেয়, সেটাকে বলে স্টক ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ডের কয়েকটা পার্থক্য দেখে রাখবেন। স্টক স্প্লিট কাকে বলে? স্প্লিট বলতে বোঝায় ভেঙে ফেলা। তার মানে স্টক স্প্লিট বলতে বোঝাবে একটা শেয়ারকে কয়েকটা শেয়ারে বিভক্ত করা, এটাকে বলা হয় স্টক স্প্লিট। যেমন ধরেন এখন মার্কেটে কোন একটা কোম্পানি শেয়ার ছাড়লো, একটা শেয়ারের দামই হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে কিন্তু অনেকেই শেয়ার কিনবে না। কারণ যাদের হাতে টাকা পয়সা কম তারা কিন্তু শেয়ার কিনতে পারবে না। তো দেখা যাবে শেয়ার কম বিক্রি হবে, কারণ একটা শেয়ারের দাম যদি 1 লক্ষ টাকা হয়, অনেকে শেয়ার কিনতে যাবে না। অনেকে আগ্রহ থাকলেও টাকার সমস্যার কারণে নাও কিনতে পারে। তো এই জন্য কোম্পানি ধরেন এখন থেকে বিবেচনা করলো, একটা শেয়ারকে 10টা শেয়ার বিবেচনা করলো। তার মানে দেখেন, এতদিন একটা শেয়ারের দাম ছিল 1 লক্ষ টাকা, এখন একটা শেয়ারকে 10টা শেয়ার বিবেচনা করা হবে। তো 1 লক্ষকে 10 দ্বারা ভাগ করেন, তার মানে 10,000 টাকা। তাহলে এখন থেকে প্রতিটা শেয়ারের মূল্য হবে 10,000 টাকা। এটাকে বলা হয় স্টক স্প্লিট, একটা শেয়ারকে কয়েকটা শেয়ারে বিভক্ত করা। তো প্রশ্ন এভাবে থাকে যে 3-for-2 স্টক স্প্লিট। 3-for-2 স্টক স্প্লিট বলতে বোঝায় দুইটা শেয়ারকে এখন থেকে তিনটা শেয়ার বিবেচনা করা হবে। আবার যদি এভাবে থাকতো 2-for-3 স্টক স্প্লিট, তার মানে বুঝবেন দুইটা শেয়ারকে তিনটা শেয়ার বিবেচনা করা হবে। এই যদি স্টক স্প্লিট শব্দটা লেখা উচ্চারণ করা থাকে, তাহলে বুঝবেন ছোটটার থেকে বড়টাতে কনভার্ট করা হইতেছে। বেসিক আর্নিংস পার শেয়ার এগুলো আপনাদের লাগবে না, এগুলা পরবর্তী লেভেলে লাগবে আর কি। আরেকটা এগুলা লাগবে না। বন্ড কাকে বলে দেখেন, ওই যে আপনাদের সিলেবাসে ছিল শেয়ারস এন্ড ডিবেঞ্চার, তো শেয়ারস পড়লাম, এখন বন্ড ডিবেঞ্চার এগুলো একই। A debt instrument issued for a period of more than 1 year with the purpose of raising capital by borrowing, এগুলাকে বলা হয় এক ধরনের ঋণপত্র। এগুলা সাধারণত 1 বছরের বেশি সময়ের জন্য ইস্যু করা হয়। কেন ইস্যু করা হয়? রাইজিং ক্যাপিটাল, মানে কোম্পানির মূলধনকে বৃদ্ধি করার জন্য এই বন্ডগুলাকে ইস্যু করা হয়। তো স্টক আর বন্ডের কয়েকটা পার্থক্য দেখে রাখবেন। তো এই হচ্ছে থিওরিগুলো, আমরা অঙ্কে যাই। প্রবলেম 1 দেখেন, দ্য শেলি কর্পোরেশন অথরাইজড দ্য ফলোইং ক্যাপিটাল স্টক। শেলি কর্পোরেশনের নিচের ক্যাপিটাল স্টকগুলা অনুমোদিত। কমন স্টক নো পার ভ্যালু 20,000 শেয়ার। কমন স্টক মানে কমন শেয়ার, নো পার ভ্যালু। এই PAR শব্দটা দেখেন লেখা পার, আমরা জানি আরেকটা আছে PER, পার। পার মানে প্রতি। এখন একটা শেয়ারের অরিজিনাল যে মূল্য সেটাকে আমরা PAR দ্বারা প্রকাশ করি, আর পরিবর্তিত যে মূল্য সেটাকে PER দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে PAR লেখা মানে নো পার ভ্যালু, মানে কমন শেয়ারের অরিজিনাল মূল্য কত সেটা এখানে নির্দিষ্ট করা নাই। কতটা শেয়ার বিক্রি করতে পারবেন? 20,000টা শেয়ার। আরেকটা হচ্ছে 5% প্রিফার্ড স্টক, মানে এই প্রিফার্ড স্টক প্রতি বছর 5% করে ইন্টারেস্ট দিবে। যারা এই প্রিফার্ড স্টক কিনবে প্রতি বছর 5% করে ইন্টারেস্ট পাবে। 100 টাকা পার ভ্যালু, এই যে PAR লেখা, তার মানে অরিজিনাল মূল্য হচ্ছে 100 টাকা। তো প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে অরিজিনাল মূল্য না বলা থাকলে আমরা এটাকে 100 টাকায় বিবেচনা করি। সাধারণত প্রিফারেন্স শেয়ারের ক্ষেত্রে প্রতি শেয়ারের অরিজিনাল মূল্য 100 টাকাই হয়।
আর কমন শেয়ারের ক্ষেত্রে নির্দিষ্ট থাকে না। এই জন্য প্রশ্নে বলা না থাকলে আমরা কোনোটা বিবেচনা করি না। আপনি 5,000টা প্রিফারেন্স শেয়ার বা প্রিফার্ড স্টক মার্কেটে ইস্যু করতে পারবেন। দ্য লজ অফ দ্য স্টেট স্পেসিফাইড দ্যাট দ্য লিগাল ক্যাপিটাল ফর নো পার স্টক ইজ দ্য ফুল সেল অ্যামাউন্ট। বলছে আইন অনুযায়ী যেই ক্যাপিটাল স্টকের ক্ষেত্রে পার ভ্যালু নির্দিষ্ট করা থাকবে না, সেইটার ক্ষেত্রে সেলিং প্রাইসটাই হবে তার পার ভ্যালু, বিক্রয় মূল্যটাই হবে পার ভ্যালু। তার মানে কমন শেয়ারের ক্ষেত্রে এখানে পার ভ্যালু নির্দিষ্ট করা নেই, এটার বিক্রয় মূল্যই হবে এটার পার ভ্যালু। তো এখানে তারপরে দেওয়া আছে দ্য ফলোইং সামারাইজ ট্রানজাকশন সিলেক্টেড ফ্রম 2019 ওয়ার কমপ্লিটেড অন দ্য ডেট ইন্ডিকেটস। মানে নিচের ট্রানজাকশন গুলো আপনাকে দেওয়া আছে 2019 সালে। আচ্ছা, এখানে আপনাকে রিকোয়ার্ড এতে কি বললো, গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল এন্ট্রিজ উইথ এ ব্রিফ এক্সপ্লেনেশন ফর ইচ ট্রানজাকশন। আপনি জার্নাল এন্ট্রি দেন ব্রিফ এক্সপ্লেনেশন সহ। যদি আপনাকে এক্সপ্লেনেশন চাই তাহলে আমরা জার্নালের নিচে এই এক্সপ্লেনেশনটা দিই, আর প্রশ্নে না চাইলে এটা দেই না। তো এখানে জানুয়ারি 18 তারিখে আমরা এক এক দিনের ট্রানজেকশন পড়বো, সাথে সাথে জার্নাল করব। জানুয়ারি 18 তারিখে বলা আছে সোল্ড এ টোটাল অফ 8,000 শেয়ারস অফ কমন স্টক টু দ্য 10 এন্টারপ্রেনার্স ফর ক্যাশ এট টাকা 50 পার শেয়ার। 8,000 শেয়ার বিক্রি করলো 10 জন প্রতিষ্ঠানের মালিকের নিকট, প্রতিটা শেয়ার 50 টাকা করে। ক্রেডিট দ্য কমন স্টক অ্যাকাউন্ট ফর দ্য টোটাল ইস্যু অ্যামাউন্ট। বলছে আপনি ক্রেডিট করেন কমন স্টক, তো আপনাকে যদি নির্দিষ্ট করে বলে দেয় এটাকে ডেবিট করেন বা ওইভাবে ক্রেডিট করেন, আপনি ওইটাই এন্ট্রি করবেন। তো কত টাকার শেয়ার সেল করলো দেখেন, 8,000টা শেয়ার, প্রতিটা শেয়ার হচ্ছে 50 টাকা করে। তার মানে 8,000 পূরণ 50, 4 লক্ষ টাকার শেয়ার বিক্রি করলো। তার মানে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট। যেহেতু কমন স্টক সেল করলো তো কমন স্টক কমে গেল, তাই ক্রেডিট আর ক্যাশ ডেবিট। আমরা যখন এই শেয়ারের জার্নাল করব, শেয়ারগুলাকে অ্যাসেট হিসেবে বিবেচনা করবেন, কারণ আপনি শেয়ার কিনছেন মানে ইনভেস্টমেন্ট করছেন, তো এগুলো এক ধরনের অ্যাসেট। যখন ব্যালেন্স শিট করি তখন শেয়ারকে ইকুইটি হিসেবে বিবেচনা করি। তো আপনাকে এক্সপ্লেনেশন দিতে বললো, তাই লিখলাম সেল অফ নো পার কমন স্টক, বা আপনি লিখতে পারেন সেল অফ কমন স্টক। তারপর ফেব্রুয়ারি 18 তারিখে সোল্ড 2,000 শেয়ারস অফ প্রিফার্ড স্টক এক টাকা 102 পার শেয়ার, ক্যাশ কালেক্টেড ইন ফুল। আপনি 2,000 প্রিফার্ড স্টক বিক্রি করছেন, প্রতিটা 102 টাকা করে, সম্পূর্ণ টাকা আদায় করে নিছেন। এখানে দেখেন টাকা 102 PAR লেখা, পার শেয়ার। কারণ প্রিফার্ড স্টকের অরিজিনাল মূল্য কত ছিল, এই যে 100 টাকা করে ছিল অরিজিনাল মূল্য, আপনি বিক্রি করছেন 102 টাকা করে, আপনি কিন্তু অরিজিনাল মূল্যে বিক্রি করেন নাই, তাই এখানে PER লেখা। তো আপনি প্রতি শেয়ারে 2 টাকা লাভ করছেন, তো এখানে লাভের হিসাবটা আসবে। 2,000 শেয়ার বিক্রি করছেন, প্রতিটা 102 টাকা করে, তার মানে 2,04,000 টাকা দিয়ে বিক্রি করছেন, তো ক্যাশ ডেবিট 2,04,000 টাকা। শেয়ারের অরিজিনাল মূল্য কত ছিল, 100 টাকা করে, 2,000 পূরণ 100 গুণ করলে হয় 2 লক্ষ। তার মানে প্রিফার্ড স্টক ক্রেডিট 2 লক্ষ টাকা, যেহেতু আপনার শেয়ার কমে গেছে। 2 লক্ষ টাকার শেয়ার বিক্রি করছেন 2,04,000 টাকা দিয়ে, তার মানে 4,000 টাকা লাভ করছেন। তো এটাকে আপনি এভাবে লিখতে পারেন গেইন অন সেল অফ প্রিফার্ড স্টক, এভাবে লিখতে পারেন। কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার প্রিফার্ড স্টক। পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার মানে এই অরিজিনাল মূল্য থেকে আপনি বেশি দিয়ে বিক্রি করছেন, ইন এক্সেস অফ পার, পারের চেয়ে বেশি, পার মূল্য কত 100 টাকা, আপনি তার থেকে বেশি দিয়ে বিক্রি করছেন 102 টাকা করে, এর জন্য এইভাবে লেখা হয় পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। কিন্তু কমন স্টক যদি লাভে বিক্রি করতেন আমরা পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার লিখতাম না, কারণ কি এখানে কমন স্টকের পার ভ্যালুটা দেওয়া নাই। তো আপনি যদি পরীক্ষার হলে বুঝতে না পারেন কখন কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, তাহলে আপনি সবসময় এভাবে লিখবেন গেইন অন সেল অফ প্রিফার্ড স্টক অথবা গেইন অন সেল অফ কমন স্টক, তখন এইভাবে লিখবেন গেইন দ্বারা। আর যদি বুঝতে পারেন কিভাবে লিখবেন তাহলে এইভাবে লিখবেন। এটাকে আরেকভাবে লেখা হয়, এই যে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল এইভাবেও লেখে, ড্যাশ দিয়ে প্রিফার্ড স্টক বা কমন স্টক যেটা। তো প্রশ্নে যদি ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে সেখানে দেখবেন কিভাবে গেইনটাকে লেখা আছে, আপনাকে সেভাবে লিখতে হবে।
আর ট্রায়াল ব্যালেন্স দেওয়া না থাকলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। যেমন 3 নম্বর অঙ্কে দেখেন, আপনাকে এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, এখানে লেখা আছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, এইভাবে গেইনটাকে প্রকাশ করা আছে। তার মানে আপনি যখন জার্নাল করবেন এভাবেই লিখতে হবে, পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার। আর আমরা 1 নম্বর অঙ্ক করতেছি, এখানে কোনো ব্যালেন্স শিট বা ট্রায়াল ব্যালেন্স দেওয়া নেই, তো কাজে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। তারপরে মার্চ 18, ডিক্লার্ড ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 1 অন কমন স্টক। আপনি প্রতিটা কমন স্টকে 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করলেন, ডিভিডেন্ড কিন্তু দেন নাই, ঘোষণা করলেন, তার মানে এটা লাইবিলিটি হিসেবে দেখাবেন। কতটা শেয়ার মার্কেটে ইস্যু করছিলেন? 8,000 শেয়ার, প্রতি শেয়ারে 1 টাকা করে দিবে, তার মানে 8,000 টাকা। তো দেখেন আমরা এই জন্য রিটার্ন আর্নিংস ডেবিট করলাম, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট করলাম। ডিভিডেন্ড প্রফিট থেকেই দিতে হয়, তাই ওই প্রফিট মানে রিটার্ন আর্নিংস ডেবিট করলাম। তো প্রফিটের যে অংশ কোম্পানির নিকট থাকে সেটাকে বলে রিটার্ন আর্নিংস, তো আমরা রিটার্ন আর্নিংস ডেবিট করে কমায় দিলাম, আর ডিভিডেন্ডস পেয়েবল লাইবিলিটিকে বৃদ্ধি করে দিলাম। জুলাই 18, পারচেজ 100 শেয়ারস অফ প্রিফার্ড স্টক দ্যাট হ্যাড বিন সোল্ড অ্যান্ড ইস্যুড আর্লিয়ার। 100টা প্রিফার্ড স্টক পারচেজ করছে যেটা আরো আগে ইস্যু করা হয়েছিল। শেলি কর্পোরেশন পেড দ্য স্টক হোল্ডার্স টাকা 104 পার শেয়ার, স্টক হোল্ডারকে 104 টাকা প্রতি শেয়ারে দেওয়া হলো। এটাকে আমরা বলি ট্রেজারি স্টক। কোম্পানি যখন মার্কেটে কোনো শেয়ার ইস্যু করার পর নিজে আবার পারচেস করে নেয় সেটাকে ট্রেজারি স্টক বলে। 100টা শেয়ার পারচেস করলো 104 টাকা করে, তার মানে হচ্ছে 10,400 টাকা। তো ট্রেজারি স্টক ডেবিট 10,400 টাকা, ক্যাশ ক্রেডিট 10,400 টাকা। এখানে দেখেন আমরা কোনো লাভ লস আনি নাই। তো কোম্পানি বিক্রয় করেছিল কত টাকা করে? প্রিফার্ড স্টক বিক্রি করেছিল 102 টাকা করে, পারচেস করছে 104 টাকা করে। তো সে কিন্তু 2 টাকা বেশি দিয়ে পারচেস করছে, কাজে তার কিন্তু এখানে লস আছে প্রতি শেয়ারে 2 টাকা করে। তো এখানে আমরা লসটা কেন দেখাই নাই? ট্রেজারি স্টক গুলাকে দুইভাবে এন্ট্রি করা যায়, একটা হচ্ছে রেভিনিউ মেথডে, একটা হচ্ছে কস্ট মেথডে। প্রশ্নে যদি আপনাকে নির্দিষ্ট করে বলে দেয় যে আপনি কোন মেথডে করবেন সেটাই করবেন, আর যদি নির্দিষ্ট করে না বলে আমরা সাধারণত কস্ট মেথডেই উল্লেখ করি। যেমন এখানে দেখেন কস্ট মেথড কোনটা, কত টাকা দিয়ে কিনছেন, কোনো লাভ লস দেখাই নেই। 100টা শেয়ার পারচেস করছেন টোটাল 10,400 টাকা দিয়ে, ক্যাশ ক্রেডিট ট্রেজারি স্টক ডেবিট, এটা হচ্ছে কস্ট মেথডে। আর রেভিনিউ মেথড হলে কিভাবে হতো? ক্যাশ ক্রেডিট 10,400, যেহেতু 10,400 দিয়ে কিনছেন, ট্রেজারি স্টক বিক্রি করছিলেন কত টাকা দিয়ে? 102 টাকা করে প্রতিটা, তার মানে 100 পূরণ 102, 10,200 টাকা। তো আমরা ট্রেজারি স্টক ডেবিট করতাম 10,200, আর লস ডেবিট করতাম 200 টাকা, কারণ আপনি প্রতি শেয়ারে 2 টাকা করে বেশি দিছেন, 100 শেয়ারে 200 টাকা। তাহলে ট্রেজারি স্টক ডেবিট হইতো 10,200, আর লস, ওই যে লস অন সেল অফ ট্রেজারি স্টক 200 টাকা ডেবিট হইতো, টোটাল 10,400। ওইটা হচ্ছে রেভিনিউ মেথড। তারপরে August 18, সোল্ড 20 শেয়ারস অফ দ্য প্রিফার্ড স্টক এট টাকা 105 পার শেয়ার। আমরা যে আরেকটা কস্ট মেথড রেভিনিউ মেথড বললাম, এগুলা শুধুমাত্র ট্রেজারি স্টকের ক্ষেত্রে প্রযোজ্য, ওই অন্যান্য শেয়ারের ক্ষেত্রে না। যে কমন শেয়ার, প্রিফারেন্স শেয়ার যখন পারচেস করে বা সেল করে ওই ক্ষেত্রে প্রযোজ্য না। ট্রেজারি শেয়ারের ক্ষেত্রে এই দুইটা মেথডই প্রযোজ্যই হয়, আপনি কস্ট মেথড বা রেভিনিউ মেথড ইউজ করতে পারেন। তো 20টা প্রিফারেন্স স্টক আপনি বিক্রয় করলেন প্রতিটা 105 টাকা করে। তো নিয়ম হচ্ছে কোম্পানির কাছে যদি কোনো ট্রেজারি স্টক থাকে সেটাকে আগে বিক্রয় করতে হয়, তারপরে যা যেই শেয়ারগুলো ইস্যু করে নেই সেখান থেকে আগে ট্রেজারি স্টক বিক্রয় করতে হয়। কোম্পানি হাতে ট্রেজারি স্টক আছে কয়টা? 100টা, এই যে প্রিফার্ড স্টক। তো এই 100টার থেকে 20টা বিক্রি করতে হবে, যেহেতু প্রিফার্ড স্টক বিক্রি করতেছেন। আপনি যদি এখন কমন স্টক বিক্রি করতেন বা কমন শেয়ার, এটা কিন্তু ট্রেজারি স্টকটা কিসের? প্রিফার্ড স্টকের। আপনি যখন প্রিফার্ড স্টক আবার বিক্রি করবেন ওই ট্রেজারি প্রিফার্ড স্টকটাই বিক্রি করতে হবে। প্রশ্নে যদি এখন বলতো কমন শেয়ার বিক্রি করছেন, তাহলে আমরা কমন শেয়ার থেকে বিক্রি করতাম, এই ট্রেজারি স্টক থেকে বিক্রি করতাম না।
তো 20টা প্রতিটা বিক্রি করতেছেন 105 টাকা করে, তার মানে কত টাকা পেলেন? 2100 টাকা। আপনি কত টাকা করে কিনেছিলেন? আপনি কিনেছিলেন 104 টাকা করে, তার মানে 20 পূরণ 104, তার মানে 2080 টাকা। তো আমরা ট্রেজারি স্টক ক্রিয়েট করলাম 2080 টাকা। তো প্রতি শেয়ারে আপনি 1 টাকা করে আবার বেশি দিতেছেন। 104 টাকা দিয়ে কিনেছিলেন, 105 টাকা করে বিক্রি করলেন, প্রতি শেয়ারে 1 টাকা করে বেশি পাইতেছেন। তার মানে লাভ কত? 20 শেয়ারে 20 টাকা। তাই দেখেন এডিশনাল পেইড ইন ক্যাপিটাল 20 টাকা। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল লিখলাম, এখানে কিন্তু ইন এক্সেস অফ পার এই শব্দটা বসাই নেই, কারণ ট্রেজারি স্টকের ক্ষেত্রে পার ভ্যালু কখনোই হয় না। এটা গেল এই অপশন। বিতে বলা আছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার ইকুইটি সেকশন অফ দ্য ব্যালেন্স শিট ফর শেলি কর্পোরেশন এট December 31, 2019, অ্যাজিউম রিটেন আর্নিংস আর 23,000 টাকা। তো আপনাকে বলছে স্টক হোল্ডার ইকুইটি অংশটা তৈরি করেন, আপনাকে ধরে নেন রিটেন আর্নিংস হচ্ছে 23,000 টাকা। তো আমরা স্টক হোল্ডার ইকুইটি অংশ তৈরি করি। সবার আগে আমরা প্রিফার্ড স্টকটাকে বসাই, তারপরে কমন স্টক। কেন? প্রিফার্ড স্টকের টাকা আগে পরিশোধ করতে হয়। এই এই কথাগুলো লেখার দরকার নেই, আপনি শুধু লিখবেন প্রিফার্ড স্টক অথবা 5% প্রিফার্ড স্টক। এখন জার্নাল থেকে দেখেন প্রিফার্ড স্টক কত। এখন কিন্তু আপনি ইকুইটি বিবেচনা করবেন, এখন অ্যাসেট হিসেবে বিবেচনা করবেন না। তার মানে প্রিফার্ড স্টকের ব্যালেন্স কি হবে? ক্রেডিট ব্যালেন্স। যেহেতু ইকুইটি বিবেচনা করতেছেন, ইকুইটি হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। তো প্রিফার্ড স্টক দেখেন ক্রেডিটে আছে 2 লক্ষ টাকা, ডেবিট থাকলে মাইনাস করতেন। তো 2 লক্ষ টাকা আছে আর নাই, তো আমরা প্রিফার্ড স্টক বসালাম 2 লক্ষ টাকা। ব্যালেন্স শিট করার সময় ইকুইটি হিসেবে বিবেচনা করবেন, জার্নাল করার সময় অ্যাসেট হিসেবে। তারপর কমন স্টক দেখেন আমরা ইকুইটি হিসেবে বিবেচনা করব, তার মানে ব্যালেন্স কি? ক্রেডিট ব্যালেন্স। তো দেখেন কমন স্টক এখানে ক্রেডিটে আছে 4 লক্ষ টাকা, ডেবিটে থাকলে মাইনাস করব, ক্রেডিটে থাকলে যোগ করব। তো আর নাই, তো আমরা কমন স্টক ক্রেডিটে বসালাম 4 লক্ষ টাকা। তারপরে গেইন গুলা বসাবো, আগে প্রিফার্ড স্টকের গেইন, তারপরে কমন স্টকের গেইন, তারপরে ট্রেজারি স্টকের। তো কমন স্টকের কোনো গেইন নাই এখানে, প্রিফার্ড স্টকের আছে কত? এই যে 4,000 টাকা। তো আমরা বসালাম পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার 4,000 টাকা। এখন বসাবো ট্রেজারি স্টকেরটা। ট্রেজারি স্টকের আছে 20 টাকা, তো আমরা বসালাম। তারপরে বসাবো রিটেন আর্নিংস, এই সিরিয়াল গুলা মেনটেন করবেন। প্রশ্নে দেওয়া আছে রিটেন আর্নিংস 23,000 টাকা, দেওয়া না থাকলে আমরা জিরো বসাইতাম। তো এটা হচ্ছে টোটাল পেইড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস। তো এই লাইনটা আপনি মনে থাকলে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই, মনে না থাকলে। এখন আমরা ট্রেজারি স্টকটাকে মাইনাস করব। তো ট্রেজারি স্টক হচ্ছে কোম্পানির নিজের কাছে থাকে, তাই আমরা ট্রেজারি স্টকটাকে মাইনাস করে ফেলি। তো এখানে ট্রেজারি স্টক ডেবিটে আছে 10,400, আর এখানে ট্রেজারি স্টক ক্রেডিটে আছে 2,080। 10,400 থেকে 2,080 মাইনাস করলে আর থাকে 8,320। তো আমরা এটা মাইনাস করে বসালাম। আর পরীক্ষার হলে যদি ভুলে যান এটা যোগ করবেন না মাইনাস করবেন, বুঝবেন কেমনে? ট্রেজারি স্টকটা দেখেন ডেবিটে আছে, আর এই ট্রেজারি স্টক ক্রেডিটে আছে। তো ডেবিট হচ্ছে 10,400, ক্রেডিট হচ্ছে 2,080। তো মাইনাস করলে ডেবিটের ব্যালেন্সটা বেশি থাকে 8,320। ইকুইটি ব্যালেন্স হচ্ছে ক্রেডিট ব্যালেন্স, আর এই ট্রেজারি স্টকের ব্যালেন্স আসছে ডেবিট। তো ক্রেডিট থেকে ডেবিট হয় মাইনাস, যেহেতু ডেবিট আর ক্রেডিটের সম্পর্ক বিপরীত, তার মানে এখানে মাইনাস হবে। তাহলে এটি হচ্ছে আমাদের টোটাল স্টক হোল্ডার ইকুইটি, এটি হচ্ছে অ্যান্সার। অঙ্কটা দেখবেন ইম্পর্টেন্ট। প্রবলেম 2 দেখেন, দ্য ফলোইং ব্যালেন্সেস অ্যাপিয়ার্ড ইন দ্য লেজার অফ দ্য হোয়াইট কোম্পানি অন December 31, 2018। তো December 31, 2018 সালে হোয়াইট কোম্পানির নিচের লেজার ব্যালেন্স গুলো দেওয়া রয়েছে। ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি কমন স্টক, পার ভ্যালু টাকা 10, 500 শেয়ার। এবিসি কোম্পানির কমন স্টকে ইনভেস্ট করা হলো, তার মানে পারচেস করা হলো কমন স্টক এবিসি কোম্পানির 500টা শেয়ার, প্রতি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে, তার মানে 5,000 টাকা। আবার ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি 8% প্রিফার্ড স্টক, পার ভ্যালু টাকা 50, 20 শেয়ার, টোটাল হচ্ছে 1,000। তো 20টা এবিসি কোম্পানি প্রিফার্ড স্টক পারচেস করা হলো, প্রতিটা মূল্য 50 টাকা করে, টোটাল 1,000 টাকা। 2019 সালে নিচে ট্রানজাকশন গুলো ঘটলো।
বলা আছে প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজাকশনস। তো জার্নাল এন্ট্রি তৈরি করেন। জানুয়ারি 15 তারিখে বলা আছে হোল্ডার্স অফ এবিসি কোম্পানি 8% প্রিফার্ড ওয়ার গিভেন দ্য রাইট টু এক্সচেঞ্জ দেয়ার হোল্ডিংস at the rate of 5 shares of ABC company common for each shares of preferred, and the white company made such exchange। যে যার কাছে এবিসি কোম্পানির প্রিফার্ড শেয়ার রয়েছে, তো তাকে একটা সুযোগ দেওয়া হলো যে প্রতি প্রিফার্ড শেয়ারের জন্য 5টা করে কমন শেয়ার নিতে পারবে। তো এই সুবিধাটা দেওয়া হলো যে প্রতি একটা প্রিফার্ড শেয়ারের জন্য 5টা করে কমন শেয়ার নিতে পারবে, এবং হোয়াইট কোম্পানি এই সুবিধাটা গ্রহণ করলো, এই এক্সচেঞ্জটা করলো। কমন শেয়ারস অন দ্য ডেট অফ এক্সচেঞ্জ ওয়ার কোটেড অন দ্য মার্কেট এট টাকা 30 পার শেয়ার। তো এই দিন মার্কেটে প্রতিটা কমন শেয়ারের মূল্য হচ্ছে 30 টাকা। তো দেখেন এই প্রতিষ্ঠানের নিকট প্রিফার্ড স্টক কতটা আছে? 20টা। তো প্রতি একটা প্রিফার্ড শেয়ারের পরিবর্তে 5টা করে কমন শেয়ার নিতে পারবে। তো 20টা প্রিফার্ড স্টক আছে, তার মানে একটার জন্য যদি 5টা করে কমন শেয়ার নিতে পারে, 20টার জন্য নিতে পারবে 100টা। তাই আমরা 20কে 5 দ্বারা গুণ করলাম, 100টা শেয়ার। তো ওই দিন কমন শেয়ারের মার্কেট মূল্য হচ্ছে 30 টাকা। তার মানে টোটাল হচ্ছে 3000 টাকার সে কমন শেয়ার নিতে পারতেছে। তো এই জন্য আমরা ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি কমন স্টক ডেবিট করলাম। এখন গত ক্লাসের যে জার্নাল, 1 নম্বরের যে জার্নাল, এখানে আমরা যখন কমন শেয়ার পারচেস করেছিল কমন শেয়ার ডেবিট করেছিলাম, যখন কমন শেয়ার সেল করেছিল কমন শেয়ার ক্রেডিট করেছিলাম। তো এখানে কেন আমরা কমন শেয়ার, যেহেতু সে পাচ্ছে আর প্রিফার্ড স্টক দিচ্ছে, তো এখানে কেন কমন স্টক ডেবিট করলাম না, না করে ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি কমন স্টক ডেবিট করলাম? এর কারণ হচ্ছে এখানে প্রশ্ন দেখেন আপনাকে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্সে কিভাবে লেখা আছে? ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি কমন স্টক, এইভাবে লেখা আছে। তো প্রশ্নে যদি আপনাকে ট্রায়াল ব্যালেন্স দেয়, যেভাবে লেখে আপনাকে সেভাবে লিখতে হয়। তো এখানে যেহেতু ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি কমন স্টক এইভাবে লেখা, তো আমরা দেখেন এইভাবে লিখলাম। আপনি কমন স্টক নিলেন প্রিফার্ড স্টক দিয়ে, তার মানে প্রিফার্ড স্টক আপনার কমে গেল, কমন স্টক বাড়লো, তার মানে কমন স্টকে ইনভেস্টমেন্ট আপনার বৃদ্ধি পেল, প্রিফার্ড স্টকে ইনভেস্টমেন্ট কমে গেল। তাই আমরা ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি প্রিফার্ড স্টক ক্রিয়েট করলাম, আর ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি কমন স্টক ডেবিট করলাম। আর প্রশ্ন যদি আপনাকে এভাবে ট্রায়াল ব্যালেন্স দেওয়া না থাকতো, তাহলে আপনি চাইলে এভাবে ডেবিট করতে পারতেন, কমন স্টক ডেবিট, প্রিফার্ড স্টক ক্রেডিট, তাহলে শুধু এতটুকুই ডেবিট ক্রেডিট করতে পারতেন। তো এখন আপনি দিলেন কত টাকার প্রিফার্ড স্টক? আপনি 1000 টাকার প্রিফার্ড স্টক দিলেন, দিয়ে আপনি 3000 টাকার কমন স্টক পেলেন, তার মানে 2000 টাকা আপনার লাভ হলো। তো আমরা লিখলাম গেইন অন এক্সচেঞ্জ অফ এবিসি কোম্পানি প্রিফার্ড স্টক। তো এখানে যেহেতু ট্রায়াল ব্যালেন্সে কোনো গেইন নির্দিষ্ট করে উল্লেখ নাই যে এডিশনাল পেড ইন ক্যাপিটাল বা কিভাবে লিখবেন, তো আমরা আমাদের মতো করে লিখলাম গেইন অন এক্সচেঞ্জ অফ এবিসি কোম্পানি প্রিফার্ড স্টক। মার্চ 21 তারিখে রিসিভড ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 1 পার শেয়ার অন এবিসি কোম্পানি কমন। তো এবিসি কোম্পানির কমন শেয়ার প্রতিটার জন্য 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড পেল। তো দেখেন কোম্পানির কাছে কমন স্টক আগে ছিল 500টা, আর ওই যে প্রিফার্ড স্টক দিয়ে কমন স্টক নিল আরো 100টা, তার মানে এখন কতটা শেয়ার আছে? 600টা। প্রতি শেয়ারের জন্য 1 টাকা করে কমন স্টক পাচ্ছে, তার মানে 600 টাকা। তো এই দেখেন ক্যাশ ডেবিট আর ডিভিডেন্ডস রেভিনিউ ক্রেডিট। আগস্টের 15 তারিখ রিসিভড এডিশনাল শেয়ারস অফ এবিসি কোম্পানি কমন ইন এ 2-for-1 স্টক স্প্লিট, পার ভ্যালু অফ কমন ওয়াজ রিডিউস টু টাকা 5। ওই যে আমরা স্টক স্প্লিট সম্পর্কে জানি যে একটা শেয়ারকে কয়েকটা শেয়ারে রূপান্তর করা, এটাকে বলে স্টক স্প্লিট। এবিসি কোম্পানির অতিরিক্ত কমন শেয়ার পাওয়া গেল, একটার জন্য 2টা। তো পার ভ্যালু কমে 5 টাকাতে রূপান্তর হলো। কেন পার ভ্যালু 5 টাকাতে রূপান্তর হলো? দেখেন আগে পার ভ্যালু ছিল 10 টাকা, এখন একটা শেয়ারকে 2টা শেয়ারে রূপান্তর করা হলো। তো আপনি এই জন্য 10 টাকাকে 2 দ্বারা ভাগ করেন, তার মানে প্রতি শেয়ারের মূল্য এখন 5 টাকা। যে স্প্লিটের আগে এবং স্প্লিটের পরে টোটাল ভ্যালু একই থাকে। যেমন দেখেন স্প্লিটের আগে একটা শেয়ারের মূল্য ছিল 10 টাকা, আর এখন স্প্লিট করলেন একটাকে 2টা,
তার মানে 10-কে 2 দ্বারা ভাগ করলে প্রতি শেয়ারের মূল্য 5 টাকা। এখন ওই দুইটা শেয়ারের মূল্য কত? 10 টাকা। তো দেখেন স্প্লিটের আগে এবং পরে টোটাল ভ্যালু একই থাকে। তো এগুলো আমরা কোনো জার্নাল করি না। জার্নাল হইতে হলে আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হইতে হয়। এটাকে আমরা মেমোরেন্ডাম এন্ট্রি দিয়ে রাখলাম। তো আমরা প্রশ্ন এটাই লিখলাম, এবিসি কোম্পানি কমন ইন এ 2-for-1 স্টক স্প্লিট, নাও দ্য নাম্বার অফ শেয়ার ইজ ইকুয়াল টু 1200। ওই যে আগে 600 ছিল, এখন দ্বিগুণ, একটা শেয়ার মানে দুইটা, তার মানে 1200 শেয়ার। আর পার ভ্যালু রিডিউসড হলো 5 টাকা। ডিসেম্বর 1 তারিখ, এক্সারসাইজ অপশন টু রিসিভ 1 শেয়ার অফ এবিসি কোম্পানি কমন ফর ইচ 15 শেয়ার হেল্ড ইন লিউ অফ এ ক্যাশ ডিভিডেন্ড অফ টাকা 1 পার শেয়ার হেল্ড। দুইটা অফার দেওয়া আছে, হয় আপনি প্রতি 15টা কমন শেয়ারের জন্য একটা করে কমন শেয়ার নিতে পারবেন, অথবা প্রতি কমন শেয়ারের জন্য 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড নিতে পারবেন। এখন আমরা দেখব কোনটা আমাদের জন্য লাভজনক, সেইটাই আমরা অ্যাকসেপ্ট করব। দ্য মার্কেট ভ্যালু অফ এবিসি কোম্পানি কমন অন দ্য ডেট অফ ডিস্ট্রিবিউশন ওয়াজ টাকা 20 পার শেয়ার। তো এই সময় মার্কেটে প্রতিটা কমন স্টকের মূল্য হচ্ছে 20 টাকা করে। ডিভিডেন্ড রেভিনিউ ওয়াজ রিকগনাইজড এট দ্য ভ্যালু অফ দ্য শেয়ার রিসিভ। তা আপনি যেই টাকার শেয়ার পাচ্ছেন সেই টাকার ডিভিডেন্ড রেভিনিউ আর কি এন্ট্রি করা হয়। তো এই কথাটা বলা না থাকলে আমরা এই কাজই করি। তো এখন আমরা দেখি আমাদের কোন অফারটা বেশি লাভজনক। আমাদের কাছে আছে 1200 কমন স্টক। তো প্রতি 15টার জন্য একটা করে আপনি কমন স্টক নিতে পারবেন। তাই আমরা 1200 শেয়ারকে 15 দ্বারা ভাগ করলাম। এই দিন মার্কেটে প্রতিটা কমন স্টকের বা কমন শেয়ারের মূল্য হচ্ছে 20 টাকা। তাই আমরা 20 দ্বারা গুণ করলাম। তার মানে আমরা এই অফারটা যদি গ্রহণ করে আমাদের 1600 টাকা আমরা পাবো। দ্বিতীয় অফারটা দেওয়া আছে, আপনি প্রতিটা কমন শেয়ারের জন্য 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড নিতে পারবেন। তো 1200 কমন শেয়ার আপনার কাছে আছে, প্রতিটা শেয়ারের জন্য 1 টাকা করে ক্যাশ ডিভিডেন্ড মানে 1200 টাকা। তো আমরা দেখতেছি প্রথম অপশনটা আমাদের জন্য লাভজনক, তার মানে আমরা প্রথমটা অ্যাকসেপ্ট করব। তাই আমরা ওই ডিভিডেন্ডস রেভিনিউ ক্রেডিট করলাম, আর ইনভেস্টমেন্ট ইন এবিসি কোম্পানি কমন স্টক, যেহেতু আমরা কমন স্টক নিচ্ছি তাই আমরা কমন স্টককে ডেবিট করলাম। আর যদি আপনি দ্বিতীয় অপশনটা লাভজনক হইতো তাহলে কি করতেন, আপনি ক্যাশ ডেবিট করতেন আর ডিভিডেন্ডস রেভিনিউ ক্রেডিট করতেন। তো অঙ্কটা দেখবেন।